গল্প খড়কুটো, কলমে পীযূষ বসু চৌধুরী। সাত সকালে দরজার কড়া নাড়ার শব্দে সুপর্ণার ঘুম ভেঙে যায়। ধরফড়িয়ে বিছানায় উঠে বসে। সকালের ঘুমটা রোজ শাশুড়ি মায়ের দরজার ধাক্কার শব্দে ভেঙে যায়। ভেতর থেকে উত্তর দেয়, আসছি মা। শাশুড়ি ব্যঙ্গের সুরে বলে, ওঠো মা, বেলা হয়ে গেল যে। শ্বশুরকে একটু চা করে দাও। কাল রাত থেকে আমার হাঁটুর ব্যথাটা আবার বেড়েছে। বাথরুমে ঢুকে ব্রাশ করে মুখ ধুয়ে রান্নাঘরে ঢুকে চায়ের জল বসিয়ে টিটু আর স্বামী রঞ্জনকে ঘুম থেকে ডেকে তোলে। চা তৈরি করে শ্বশুর শাশুড়ি আর রঞ্জনকে দিয়ে সুপর্ণা বলে, টিটু ঘুম থেকে উঠে পড়ো, ব্রেকফাস্ট খেয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। বাবা তোমায় স্কুলে দিয়ে আসবে, ফেরার পথে একটু বাজার করে আনবে। চা খেতে খেতে রঞ্জন বলে, না না সুপর্ণা, আমি এখন বাজারে যেতে পারবো না, আমার অফিসের দেরি হয়ে যাবে। আমি অফিসে যাওয়ার পথে বাইকে করে টিটুকে স্কুলে নামিয়ে দিয়ে যাব। সুপর্ণা ভাতের হাঁড়ি গ্যাসে চাপিয়ে বলে, তাহলে বাজারে যাবে কে? মাছ মাংস সবজি ঘরে একদম কিছু নেই। তুমি আর তোমার ছেলে মাছ মাংস ছাড়া খেতে পারো না। আমি রান্না করব, বাজার করব, ছেলেকে স্কুল থেকে আনবো, তোমার মায়ের হুকুম মতন সব কাজ করব। তুমি সকাল হলে সাজগোজ করে অফিসে যাবে, বাড়ি ফিরেও ল্যাপটপ নিয়ে আবার অফিসের কাজ করবে, আর মোবাইলে অফিস কলিগ রেশমির সাথে ফোনে কথা বলে যাবে। আমাকে যদি তোমার ভালোই না লাগে তবে বিয়ে করেছিলে কেন? একটু সময় তুমি আমাকে দাও। একবার দুপুরে ফোন করে জিজ্ঞেস করো আমি খেয়েছি কি না। অথচ রোজ আমি ফোন করে তুমি লাঞ্চ করেছো কি না তার খোঁজ নেই। একবার দুদিনের জন্য পুরী কিংবা দার্জিলিং আমাদের বেড়াতে নিয়ে গেছো? ছেলেটাকে নিয়ে একদিনও পড়াশোনা করাতে বসিয়েছো? ছেলের স্কুলের গার্জিয়ান মিটিংয়ে একদিনও গিয়েছো? প্রতিবার মিটিংয়ে হেড ম্যামকে মিথ্যে কথা বলতে হয়। একদিন অফিস না গেলে তোমার চলে না। আমি আর জাস্ট পাচ্ছি না। দেখবে একদিন ছেলেকে নিয়ে মামার কাছে চলে যাব। ওখানে শুধু মামির অত্যাচার সইতে হবে, আর বাদবাকি সবাই তো ভালোবাসে। এখানে তো সকলের অত্যাচারে নাজেহাল হয়ে যাচ্ছি। আগে জানলে ভালোবেসে তোমার মতো একটা অমানুষকে বিয়ে করতাম না। টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে রঞ্জন বলে, আজ সকাল সকাল কি শুরু করলে সুপর্ণা? আমার অফিস আর টিটুর স্কুলে দেরি হয়ে যাবে যে। সুপর্ণা টেবিলে ব্রেকফাস্ট দিয়ে বলে, টিটু তাড়াতাড়ি খেয়ে নাও, আমি তোমাদের লাঞ্চ বক্স রেডি করে দিচ্ছি। বাবা মা আপনারা ব্রেকফাস্ট করে নিন। ঘরে শুধু বসে না থেকে একটু বাইরে হেঁটেও তো আসতে পারেন। বাইরে বেরিয়ে বাজার দোকান তো করতে পারেন, তাতে তো শরীরটাও ভালো থাকে, তাই না? বিকেলে দুজনে মিলে টিটুকে নিয়ে একটু পার্কেও তো ঘুরে আসতে পারেন। রঞ্জন ব্রেকফাস্ট করতে করতে বলে, আহা সুপর্ণা, কথাগুলো একটু আস্তে বললেই তো পারো। রান্নাঘর থেকে ডিমের অমলেট প্লেটে করে এনে টেবিলের উপর রাখতে রাখতে বলে, তা তুমি আস্তে করে বুঝিয়ে বললেই তো পারো, তাহলে বাড়ির বউকে ভর দুপুরে বেরিয়ে শপিং মলে গিয়ে বাজার করতে হয় না। টিটুকে রেডি করে ব্যাগ জলের বোতল দিয়ে বলে, তোমার বাইকে করে ছেলেকে স্কুলে নামিয়ে আমায় একটু শপিং মলে নামিয়ে দেবে? রঞ্জন ব্রেকফাস্ট খেতে খেতে বলে, ঠিক আছে, তুমিও ব্রেকফাস্ট খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি তোমায় নামিয়ে দিয়ে যাব। টিটুকে স্কুলে নামিয়ে দিয়ে রঞ্জনের বাইকের পেছনে বসে যেতে যেতে সুপর্ণা রঞ্জনকে বলে, কতদিন তোমার বাইকের পেছনে বসে ঘুরতে যাই না, অথচ বিয়ের আগে লং ড্রাইভে নিয়ে যাওয়ার জন্য কি না করতে। এই এত জোরে চালিও না, আস্তে চালাও, আমার ভীষণ ভয় করছে। রঞ্জন বলে, এই নাও তোমার শপিং মল চলে এসেছে। সুপর্ণা বাইক থেকে নেমে রঞ্জনকে বলে, সাবধানে যেও, লাঞ্চ সময় মতো করে নিও। রঞ্জন সুপর্ণাকে হাত নেড়ে বাইক নিয়ে চলে যায়। বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে টিটুর জন্য বিকেলের টিফিন রেডি করে। টিটুকে আনতে টিটুর স্কুলে যায়। সেখানে রিয়ার মা আর শঙ্কর মায়ের সাথে বসে নিজেদের রান্না, শাড়ি, গহনার বিষয় নিয়ে গল্প করে, হাসি ঠাট্টা করে, আবার কখনো পাশের দোকান থেকে চা বিস্কুট খেয়ে সময় নষ্ট করে। ছুটি হলে যে যার ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরে। রঞ্জন বাড়ি ফিরে রোজকার মতো ল্যাপটপ আর মোবাইল নিয়ে বসে। চায়ের কাপে রঞ্জন চুমুক দিতেই রেশমির ফোন আসে। সুপর্ণা ছেলেকে পড়াতে পড়াতে বলে, আচ্ছা রঞ্জন, তুমি বাড়িতে এসেই অফিসের কাজ নিয়ে বসে পড়ো, অথচ তুমি আমাদের সাথে 2 মিনিট কথা বলতে পারো না। কিভাবে সংসার চলছে তার কথা তো একবারও জিজ্ঞেস করো না। আমাদের কোনো কিছু দরকার আছে কিনা জিজ্ঞেস করো না। সংসারে চাওয়া পাওয়াগুলো আমরা কাকে বলবো বলতে পারো? তোমার ছেলে 5 স্ট্যান্ডার্ডে উঠে গেল,
একবার আদর করে টিটুকে জিজ্ঞেস করেছো যে তার পড়াশোনা কেমন হচ্ছে? রঞ্জন নিজেও বুঝতে পারে যে গোটা সংসারের হাল ধরে আছে সুপর্ণা, কিন্তু সে নিজেই বা কী করবে? অফিসের দায়িত্ব পালন করতে গিয়ে সেও যে হিমশিম খেয়ে যাচ্ছে, সে কথা তো সে কাউকে বলতে পারছে না। রঞ্জন শুধু মাথা নিচু করে বলে, বিশ্বাস করো সুপর্ণা, আমি একদম সময় করতে পারছি না। জানি তোমার খুব চাপ হয়ে যাচ্ছে, কয়েকটা দিন যেতে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠে সবাইকে চা দিয়ে সুপর্ণা বলে, রঞ্জন, আজ টিটুর জন্মদিন, মনে আছে তো? দুপুরে একটু মাংস ভাত খাওয়াবো, বিকেলে একটা কেক আনবো, সবাই মিলে একটু আনন্দ করব। আজ আর অফিসে যেও না। রঞ্জন চা খেতে খেতে বলে, আগে বললে না? গতকালের সব কাজ আজ ম্যাডামকে বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, বলছো যখন তখন হয় তাড়াতাড়ি চলে আসব। সুপর্ণা রেগে গিয়ে বলে, তা তো ঠিকই, তোমার অফিস মানে তো রেশমি, তা না হলে সারাদিন বউয়ের এই বিশ্রী মুখটা দেখতে দেখতে তুমি তো বোর হয়ে যাবে। রঞ্জন বলে, রেগে গেলে তুমি যা মনে আসে তাই বলে দাও সুপর্ণা, দেখছো বাবা মা সামনে বসে আছেন। সুপর্ণা কিছু না বলে ট্রে করে চায়ের কাপগুলো নিয়ে উঠে চলে যায়। রঞ্জন ছেলেকে স্কুলে দিয়ে বাইকে করে অফিসে চলে যায়। দুপুরে সুপর্ণা রঞ্জনকে ফোন করে বলে, তোমার লাঞ্চ হয়ে গেছে, ফেরার পথে টিটুর জন্য একটা বার্থডে গিফট নিয়ে এসো। রঞ্জন বলে, ঠিক আছে। সন্ধ্যা 8টা বেজে গেল, তবুও রঞ্জন এলো না। টিটু তার বাবাকে ছাড়া কেক কাটবে না। রাত তখন প্রায় 9টা। একটা অপরিচিত নাম্বার থেকে ফোন দেখে সুপর্ণার বুকটা কেঁপে উঠল। হাসপাতাল থেকে ফোনে জানালো যে রঞ্জন বাইক অ্যাক্সিডেন্ট করে আশঙ্কাজনক অবস্থায় বাইপাসের ধারে একটা হাসপাতালে ভর্তি আছে। সুপর্ণার জীবন ঘোর সংকটের মধ্যে পড়ে গেল। দুদিনের জীবনযুদ্ধে হেরে সকলকে ছেড়ে চলে গেল রঞ্জন। টিটু আর সুপর্ণা অসহায় হয়ে পড়ল। শ্বশুরের সামান্য পেনশন, তা দিয়ে সংসার চলে না। নিজে যা কিছু সোনার গহনা আছে তাই বেচেও আর কদিন চলবে। টিটুর স্কুলে টিউশন ফিও তো অনেক, এ বয়সে তাকে টিউশনি কে দেবে? আর তাতেই বা কি তার সমস্যা মিটবে? বয়স যত বাড়বে শ্বশুর শাশুড়ির সমস্যা দিনের পর দিন তত বেড়ে যাবে। এই বয়সে চাকরি পাওয়াও তো আর মুখের কথা নয়। তার মধ্যেই শ্বশুর শাশুড়ির মানসিক নির্যাতন বাড়তে শুরু হলো সুপর্ণার উপর। পাশের বাড়ির দীপার মাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, রাক্ষসী বউ আমার ছেলেটাকে খেয়েছে, আমাদের বাড়ির অলক্ষ্মী, এটা মরলে আমার হাড় জুড়োবে, একদিন ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দেব, দেখি কোন চুলোর দুয়ারে যায়। এইসব শুনে শুনে সুপর্ণার কান পচে গেছে। যখনই একলা বসে ভাবে তখনই তার কানে এসব কথাগুলো প্রতিধ্বনি হতে থাকে। সেদিন শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে নিজেও থালায় ভাত নিয়ে নাড়াচাড়া করতে করতে বলে, আমি একটা দিন ভাত মুখে তুলতে পারি না, ভাত মাখতে গিয়ে রোজ চোখের জল দিয়ে ভাত মাখি, অথচ আপনারা আমাকে রোজ রাক্ষসী, অলক্ষ্মী আরও কত সব খারাপ কথা বলে যাচ্ছেন। বলতে পারেন মা, আমি কি আপনার ছেলের মৃত্যুর জন্য দায়ী? আপনার ছেলেকে কতদিন বলেছি আস্তে আস্তে বাইক চালাতে, আমার একটা কথা কি শুনতো আপনার ছেলে? শোনেনি। এ সময় হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। প্রথমবার সুপর্ণা ফোনটা রিসিভ করে না। 2 মিনিট পরে আবার সেই নাম্বার থেকে ফোনটা বেজে ওঠে। শাশুড়িমা একটু বাঁকাভাবে বলেন, ফোনটা ধরো, দেখো আবার কে ফোন করলো। সুপর্ণার অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরলে ফোনের ওপাশ থেকে বলে, ম্যাডাম, আমি দিবাকর, রঞ্জনদার অফিস থেকে বলছি। আমাদের অফিসের বড় ম্যাডাম আপনার সাথে কথা বলতে চাইছেন। সুপর্ণা বেসিনে হাতটা ধুয়ে বলে, বলুন, আমি রঞ্জনের স্ত্রী সুপর্ণা। খাবার টেবিলে বসে শাশুড়ি মুখ ভ্যাংচায়। ওপার থেকে ম্যাডাম বলেন, সুপর্ণা, আপনি কি আজ আপনার একটা সিভি নিয়ে আমাদের অফিসে আসতে পারবেন? বাড়ির কাউকে সঙ্গে নিয়ে আসতে পারেন। সুপর্ণা ফোনটা সামান্য নিচু করে শ্বশুরমশাইকে বলে, বাবা, আপনি কি আমার সাথে আজ একটু রঞ্জনের অফিসে যেতে পারবেন? আমাকে ওরা চাকরি দিতে চাইছে। আপনার নাতির কথা ভাবতে হবে বাবা, ওর ভবিষ্যৎটাও ভাবতে হবে। বাবা, ও তো আপনার ছেলের অংশ। শ্বশুরমশাই বলে ওঠেন, না না, আমরা কেউ তোমার সাথে যেতে পারবো না। তোমার চাকরির জন্য বললে আমি না করে দেব, বলবো তুমি আমাদের কেউ নও, তুমি আমার ছেলেটাকে খেয়েছো, আর কি খেতে বাকি আছে? ব্যাগপত্র গুছিয়ে এ বাড়ি থেকে আজই বেরিয়ে যাবে, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ফোনটা কানে তুলে নিয়ে সুপর্ণা বলে, আচ্ছা, আমি একলা এলে কি হবে ম্যাডাম?
আসলে ওনাদের বয়স হয়েছে তো, তাই আসতে পারবেন না। ওপাশ থেকে ম্যাডাম বলেন, ঠিক আছে আপনি আসুন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে তো? তাহলে প্যান কার্ড আর আধার কার্ডটা সঙ্গে আনবেন। ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকটা আনবেন। আমাদের কয়েকটা ফর্মালিটিস আছে, সেগুলো একটু করতে হবে। ঠিক আছে, চলে আসুন। সুপর্ণা তাড়াতাড়ি তৈরি হয়ে বাসে করে রঞ্জনের অফিসে পৌঁছে যায়। সুপর্ণা অফিসে ঢুকতেই রঞ্জনের পাশের টেবিলে দিবাকর এসে বলে, বৌদি চলুন, ম্যাডামের কাছে নিয়ে যাচ্ছি। সুপর্ণা ম্যাডামের ঘরে ঢুকে দেখে হালকা হলদে সানগ্লাস পরা একজন সুন্দরী স্মার্ট মহিলা টেবিলের ওপাশে বসে আছেন। উনিই নিশ্চয়ই ম্যাডাম হবেন। দিবাকর ঘরে ঢুকেই বলেন, ম্যাডাম, সুপর্ণা বৌদি এসেছেন। ম্যাডাম সুপর্ণাকে চেয়ার দেখিয়ে বলেন, আসুন, বসুন সুপর্ণা। আপনার সব কাগজপত্র আগেই রেডি করে রেখেছি দিবাকর। রঞ্জনে যা যা পাওনা আছে সব হিসেব করেও রেখেছি দিবাকর। সব মিলিয়ে প্রায় 25 লাখের মতো টাকা পাবেন। আপনার সব কাগজপত্র জেরক্স করে নেবে দিবাকর। 2-3 দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে। আপনাদের এই অবস্থায় হয়তো এই টাকাটা কিছুটা সাহায্য করতে পারবে। আপনাকে শুধু কয়েকটা সই করে দিতে হবে। সব কাজ শেষ হয়ে গেলে একবার এসে দেখা করে যাবেন। সুপর্ণা ঘাড় নাড়িয়ে হাত জোর করে বলে, ঠিক আছে ম্যাডাম। সুপর্ণা এসে দিবাকরের টেবিলে বসে। সুপর্ণা দিবাকর বাবুকে বলেন, আচ্ছা দিবাকর বাবু, উনি কে? দিবাকর কাগজগুলো গোছাতে গোছাতে বলেন, উনি আমাদের সেকশন ইনচার্জ রেশমি ম্যাডাম। উনি চোখে দেখতে পান না, তবে আগে দেখতেন। আস্তে আস্তে ওনার চোখের দৃষ্টি কমে যাচ্ছে। তাই তো রঞ্জনদাকে রেশমি ম্যাডাম যেসব কাজগুলো বলতেন রঞ্জনদা সেই কাজগুলো সাথে সাথে করে দিতেন। তার সাথে রঞ্জনদার নিজের কাজ। রঞ্জনদাকে রাত বিরাতে ফোন করেও কাজের কথা বলতেন। রঞ্জনদাকে খুব বিশ্বাস করতেন। রঞ্জনদার হাসপাতালে চিকিৎসার সব টাকা ম্যাডাম নিজেই দিয়েছেন। আপনারা জানেন টাকা অফিস থেকে দিয়েছে। সুপর্ণার দু চোখ থেকে জল গাল বেয়ে পড়তে থাকে। মনে মনে ভাবে, হায় রে, আমি ভালো মানুষটাকে শুধু শুধু সন্দেহ করেছিলাম। দিবাকর সব রেডি করে কাগজপত্র সহ সুপর্ণাকে ম্যাডামের কাছে নিয়ে আসে। ঘরে ঢুকতেই ম্যাডাম বলে, দিবাকর সব কাগজ রেডি করে এনেছো? দাও, আমায় কোথায় সই করতে হবে? সুপর্ণার সিভিটা দিয়েছো তো? দিবাকর ফাইলটা ম্যাডামের টেবিলে দিয়ে বলে, হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম সই করতে করতে বলেন, কাল হেড অফিস থেকে কম্পেনসেটারি গ্রাউন্ডে সুপর্ণার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা করিয়ে আনবে। সুপর্ণা এত দুঃখের মধ্যেও যেন হাতের সামনে বেঁচে থাকার খড়কুটো পেয়ে যায়। 2 হাতে চোখের জল সামলে বলে, অজস্র ধন্যবাদ রেশমি ম্যাডাম। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।